কমরেড সভানেত্রী এবং আমাদের পার্টির ডাকে আজকের এই যে সন্দেশখালীর বুকে যে সভা, এই সভায় আগত মা বোনেরা, বন্ধুগণ এবং আমার ভাই ও বোনেরা, আপনারা জানেন যে এই সন্দেশখালী তেভাগা লড়াইয়ের পুণ্যভূমি। তেভাগা লড়াইয়ে রবিরাম, রথিরাম, চামু, বিশাল পাগলু তারা কৃষকের অধিকার রক্ষার লড়াইয়ে যোদ্ধা জমিদারের কাছ থেকে তাদের ন্যায্য অধিকার বুঝে নেওয়ার জন্যে তারা এই নদীর ওপারে এই বেড়মজুর গ্রামে জমিদারের কাছারি বাড়িতে তারা জীবন দিয়েছেন। সেই ধারা বেয়ে বামপন্থী আন্দোলন এই সন্দেশখালীর মাটিতে শক্তিশালী হয়েছে এবং আমরা জানি 47 সালে তারা জীবন দিয়েছেন। আলতাফ মোল্লার বাড়িতে থেকে পাথরঘাটার আলতাফ মোল্লা আজকে যে অঞ্চলে এই মানে ঘৃণিত যে শাহজাহান বাস করে, সেই গ্রামের কোনো দোষ না। সেই গ্রামেই পাথরঘাটাতে আলতাফ মোল্লা ছিলেন। তার বাড়িতে থেকে এতদ অঞ্চলে তেভাগার সেনাপতি কমরেড হেমন্ত ঘোষাল তিনি কৃষক আন্দোলন সংগঠিত করেছিলেন। সেই সুবাদে তিনি 1952 সালে এই সন্দেশখালী তখন যুক্ত বিধানসভা কেন্দ্র ছিল হাড়োয়ার সাথে, সেখানে তখন 2 জন সদস্য নির্বাচিত হতো বিধানসভায়। প্রথম যে নির্বাচন দেশ স্বাধীন হওয়ার পরে হেমন্তদা জিতেছিলেন। মানুষ তাকে জিতিয়েছিল তেভাগার সেনাপতি হিসাবে। তারপর থেকে নানান ঘাত প্রতিঘাত 67, 69, 71 কমরেড সরোজ সর্দার তিনিও এই আন্দোলনের একজন শরিক ছিলেন। প্রবীর মণ্ডল তিনিও শরিক ছিলেন। বরুণ পাত্র, এই ধরনের পুরনো দিনের মানুষ, থুফা সর্দার, আমাদের বিলারাম সর্দারের বাবা থুফা সর্দার, তারাও ছিলেন। এর মধ্যে সরোজ সর্দার তিনি বিধায়ক হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে 69 এবং 71 জয়যুক্ত হন 2 বার। পরবর্তী সময় 77 থেকে আর পিছন ফিরে তাকাতে হয়নি। একটানা 2016 সাল পর্যন্ত 77 থেকে সন্দেশখালীর মাটি বামপন্থীদের ঘাঁটি। 34 বছর বামফ্রন্ট, ত্রিস্তর পঞ্চায়েত গঠন, কৃষক সভার দাবি দেওয়ার আন্দোলন। সেই আন্দোলনের মধ্যে দিয়ে প্রায় 8000 বর্গাদার পরিবারের নাম নথিভুক্ত করা, 24,000 বিঘা জমি, 7,000 গরিব কৃষকের মধ্যে পরিবারের মধ্যে এই বন্টন করা। এইভাবে লড়াইয়ের মধ্যে দিয়ে এই শান্ত সন্দেশখালী এখানকার মানুষ, এখানকার অধিকাংশ মানুষ তারা জনজাতিভুক্ত। 63% মানুষ আদিবাসী এবং তফসিলি সম্প্রদায়ের, 27% মানুষ সংখ্যালঘু সম্প্রদায়ের, অর্থাৎ 90% মানুষ এই এলাকায় জনজাতি এবং সংখ্যালঘু মানুষের মধ্যে তাদের অবস্থান। এই মানুষরা লড়াই করেছেন এই সুন্দরবনকে আবাদ করার জন্য, বাঘ কুমিরের সাথে লড়াই করেছেন। জমি চাষযোগ্য হওয়ার আগে এই বাঁধ দিয়েছেন গোটা সুন্দরবন অঞ্চলে, বাঁধ দিয়ে জমিকে চাষযোগ্য করেছেন, জমিকে আবাদযোগ্য করেছেন। আর প্রতি বছর কখনো বাঁধ ভাঙা, কখনো নদীর প্লাবন, নদীর জলোচ্ছ্বাস, কখনো প্রাকৃতিক বিপর্যয়, এইসবের মোকাবিলা করে নিজেদের জীবন জীবিকা করেছেন
তার মধ্যে শিক্ষার প্রসার ঘটেছে, কালীনগরে কলেজ হয়েছে, গোটা সন্দেশখালী জুড়ে হাই স্কুল, হায়ার সেকেন্ডারি স্কুল, মাধ্যমিক স্কুল গড়ে উঠেছে। 34 বছরে এখানে প্রাইমারি স্কুল গড়েছে, পানীয় জলের ব্যবস্থা হয়েছে, যাতায়াত যোগাযোগের কিছুটা সুরাহা হয়েছে, দুর্গমতা কমেছে, মানুষ শান্তিতে ছিল। সেই শান্ত সন্দেশখালীতে, সেই সন্দেশখালী কি করে অগ্নিগর্ভ হলো? কেন এখানে অশান্তির আগুন জ্বলছে? কেন এখানকার মা বোনকে আজকে ঝাঁটা লাঠি নিয়ে দুর্বৃত্তদের প্রতিরোধ করতে হচ্ছে? আসল কারণ হলো 2009 সালে এই বসিরহাট কেন্দ্রে একজন এমপি নির্বাচিত হলেন, যিনি মাঝখানে কয়েকবার আবার না দাঁড়িয়ে এবার আবার লোকসভায় প্রার্থী হতে চলেছেন তৃণমূল কংগ্রেসের। তিনি এই সন্দেশখালীর মাটি দখল করার জন্য, এই বসিরহাটের মাটি দখল করার জন্য গোটা বসিরহাটের সমাজ বিরোধীদের সংগঠিত করলেন। সংগঠিত করে গণতান্ত্রিক আন্দোলনের নেতৃত্ব যারা, গণতান্ত্রিক আন্দোলনের যারা কর্মী, তাদের সকলের উপরে আক্রমণ সংগঠিত হলো। কারো জমি কেড়ে নেওয়া হলো, কারো অধিকার কেড়ে নেওয়া হলো। এসবের বিরুদ্ধে লড়াই করেও সন্দেশখালী সহ গোটা বসিরহাট মহকুমার মানুষ 2011 সালের গোটা রাজ্যের পরিবর্তনের সময়েও সাড়া দেয়নি। এই সন্দেশখালী, এই হিঙ্গলগঞ্জ, বসিরহাট দক্ষিণ, বসিরহাট উত্তর, 4টে আসনে বানানোর দায়িত্ব দিলেন। বসিরহাট 1 এবং বসিরহাট 2-এ একক গরিষ্ঠতা দিলেন সিপিআইএম-কে, একক গরিষ্ঠতা দিলেন। গোটা বসিরহাট মহকুমায় 90টা গ্রাম পঞ্চায়েত, 90টা গ্রাম পঞ্চায়েতের মধ্যে 45টা গ্রাম পঞ্চায়েত ভোট গঠন করল সিপিআইএম। আর এই সন্দেশখালীতে তার মধ্যে 6টা। একজন নির্বাচিত প্রতিনিধিকে কিডন্যাপ করে সরিয়ে নিয়ে পঞ্চায়েত সমিতি দখল করল। এবং আমরা দেখলাম অন্যান্য পঞ্চায়েত সমিতিগুলো ভোটে জিততে না পেরে পুলিশ দিয়ে সেখানকার নির্বাচিত সদস্যদের গ্রেপ্তার করিয়ে পঞ্চায়েত সমিতির মেজরিটি কমিয়ে, সংখ্যা কমিয়ে তৃণমূল দখলদারি কায়েম করতে চাইল। বিকাশ দা আসছেন, তার কাছে ছুটে গেলাম। বিকাশ দার সাহায্যে মামলা হলো। পুলিশ যাদের ধরে জেলে ঢুকিয়েছে, হাইকোর্ট নির্দেশ দিল তাদেরকে ওই পঞ্চায়েত সমিতি গঠনের দিন তাদেরকে হাজির করতে হবে। আর যাদের নামে ওয়ারেন্ট আছে, অন্যান্য মেম্বার, তাদেরকে যতক্ষণ পঞ্চায়েত সমিতি গঠিত না হবে ততক্ষণ তাদের গ্রেপ্তার করা যাবে না। তাই আমরা পেলাম 5টা পঞ্চায়েত সমিতি আমরা গঠন করলাম। তার 7 দিনের মাথায় হাসনাবাদের পঞ্চায়েত সমিতির সভাপতি জাহাঙ্গীর আলম তাকে খুন করল। রাতের অন্ধকারে খুন করলো তাকে। বাড়িতে ঢোকার মুখে তাকে খুন করা হলো। লজ্জা করল না তৃণমূলের পুলিশ এবং গুন্ডা বাহিনী মিলে? সেইটাকে নজির করে বলতে লাগলো, অন্যান্য জায়গায় যারা প্রধান হয়েছ ভেবে দেখো তোমরা আর কতদিন বামপন্থী করবে, তাহলে কিন্তু ওই জাহাঙ্গীরের মতো অবস্থা হবে। চলল লড়াই, তুমুল লড়াই। বাদুড়িয়া টিকেছিল শেষ পর্যন্ত, টিকতে পারেনি আর কেউ। 16 সালের পরে এর বেশিরভাগটাই দখল করে নিল
সিপিআইএমের প্রতীকে নির্বাচিত প্রধানরা পুলিশ এবং সমাজ বিরোধীদের দ্বারা আক্রান্ত হয়ে তারা দলত্যাগে বাধ্য করা হলো তাদের। এইভাবে বামপন্থী আন্দোলনকে, সন্দেশখালীর বামপন্থী আন্দোলনকে এই সমাজ বিরোধীরা তারা দমিয়ে দিল। চুক্তি ছিল বিধানসভার সময় ভোট লুট করে এমএলএ জেতাবে, জিতিয়ে আমাকে সরকার চালাতে সাহায্য করবে, লোকসভার সময় ভোট লুট করবে, ভোট লুট করে আমাকে এমপি বানাবে, দিল্লিতে গিয়ে এমপি গিরি করার সুযোগ দেবে, আর তার বিনিময়ে তোমরা পঞ্চায়েতে ভোট না করে কেউ পঞ্চায়েতের প্রধান হবা, কেউ পঞ্চায়েতের জেলা পরিষদের মেম্বার হবা, কেউ কর্মাধ্যক্ষ হওয়া। এই পদবেই শাহজাহানের মতো সমাজ বিরোধী, উত্তম সর্দারের মতো সমাজ বিরোধী, শিবু হাবের মতো সমাজ বিরোধী, তারা কেউ কর্মাধ্যক্ষ, কেউ জেলা পরিষদের মেম্বার হয়ে আর এই এলাকার আস্তে আস্তে তোলাবাজি করে জনগণের জন্য পঞ্চায়েতের মাধ্যমে বরাদ্দকৃত টাকা লুট করে সেই টাকায় এখানকার সমস্ত জলকরের মালিক হয়ে বলল। জলকরের মালিক হয়ে কৃষকদের পয়সা দেয় না। সিপিএম হলে তো আর কথাই নেই, বাজার দর 10,000 হলে 4,000 নিয়ে যা ফকিরির ভিক্ষে। তোকে একটা ঘর করে দিয়েছি না, 3 বছর আর জমির টাকা চাইস না। এইভাবে এলাকার সাধারণ খেটে খাওয়া গরিব মানুষের অধিকার লুট করতে থাকলো। ধীরে ধীরে তারা মনে করলো আমরা এখানকার সবকিছুর অধিকারী, মা বোনদের ইজ্জত মান সম্মান, মানুষের সহায় সম্পত্তি, সবকিছুর অধিকার আমাদের। এইভাবে তারা পুলিশের সাহায্যে কোটি কোটি টাকা আয় করতে থাকলো, আর তার একটা অংশ পুলিশকে দিতে লাগলো, আর একটা অংশ কলকাতায় পাঠালো। ওই 75-25 ভাগ, তোরা 25 রাখবি আর 75 দিবি। আসলে মুখ্যমন্ত্রী তিনি বলেছিলেন আমি গুন্ডা কন্ট্রোল করি, আর শেষের দিকে এসে গুন্ডারাই মুখ্যমন্ত্রীকে কন্ট্রোল করছে। এখন গুন্ডারাই কন্ট্রোল করছে মুখ্যমন্ত্রীকে। আর এটা সবই হচ্ছে, তৃণমূল প্রথমে যখন ক্ষমতা চেয়েছিল তখন বলেছিল যে বদলা নয় বদল চাই, দলতন্ত্র নয় গণতন্ত্র চাই, এইসব কথা বলেছিল। আর বিজেপি বলেছিল সবকা সাথ সবকা বিকাশ। তো শুনবেন, সেসব আমাদের নেতৃত্ব আছে। বিজেপি কতটা সবকা সাথ সবকা বিকাশ করেছে, আর তৃণমূল কি করে মা মাটি মানুষের মায়ের ইজ্জত কেড়েছে, মানুষের রক্ত ঝরিয়েছে আর মাটি রক্তাক্ত করেছে, তার কাহিনী আপনারা জানেন। সংবাদপত্রের মাধ্যমে প্রচারিত হচ্ছে। এই সভা থেকেও কিছু শুনবেন। এখানে যারা আছেন প্রকৃত ভুক্তভোগী মা, তারাও বলবেন। আমি আর কথা বাড়াবো না। তাই আমরা আবেদন করব, মানুষ শেষ কথা বলে। এখানকার লড়াই ছিল মানুষের লড়াই, কোনো ঝান্ডার লড়াই না। দলমত নির্বিশেষে প্রতিবাদী মানুষ যারা তিল তিল করে অত্যাচার সহ্য করে দেয়ালে পিঠ থেকে গিয়েছিল, তাদের জমে থাকা ক্ষোভ বিক্ষোভ সেইটা রোষে পরিণত হয়েছে। রোষ, সেই জনরোষ, তার বিস্ফোরণ ঘটেছে সন্দেশখালীতে। আর থানা মনে করেছিল এতদিন যেভাবে সামলাচ্ছি ধমক ধমক দিয়ে সেরকম সামলাবো, এখন সামলাতে গিয়ে চিঠিয়ে পড়েছে একেবারে। এখন একেবারে ডিজিট থেকে এসে এখানে হাঁটু গাড়াতে পড়েছে। দুদিন আগে যারা মোটে অভিযোগ নিত না,
এখন বলছে কার কি আছে ভাই বলো, আমরা সব দেখে দেবো। ভোট বড় ভালাই, লজ্জাও করে না। আর দোষ দিচ্ছে নিরাপদ সর্দারের উপরে। কেন না, নিরাপদ সর্দার কেন নালিশ করিনি? আরে নিরাপদ সর্দার যখন এমএলএ ছিল তখন করেছে। 16 সালেও এই লুটপাটের মধ্যেও নিরাপদ সর্দার এখানে 30-31 ভাগ মানুষের সমর্থন পেয়েছে। তাই আমি আবেদন করব, আজকে সামনে ভোটের সামনে রেখে এই গোটা সন্দেশখালীতে আগুন জ্বলছে, অশান্ত সন্দেশখালী। এই সন্দেশখালীর পাশে আমরা দাঁড়িয়েছি প্রথম থেকে। এই সন্দেশখালীর পাশে আমাদের গোটা জেলাকে সমবেত করেছি। এই সন্দেশখালীর পাশে আমরা গোটা রাজ্যকে সমবেত করেছি। এই লড়াই আমাদের চলবে। এই দুই জনবিরোধী শক্তি, এই জনবিরোধী শক্তিকে পরাস্ত করে দেশটাকে মানুষের পাশ উপযোগী, রাজ্যটাকে খানে খারাপের হাত থেকে রক্ষা করা না অবধি, এই দুই শক্তিকে না সরানো পর্যন্ত এই লড়াইয়ে আপনারা লাল ঝান্ডার নিচে সমবেত হবেন। এই আবেদন রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। ইনকলাব জিন্দাবাদ, সিপিআইএম জিন্দাবাদ, সন্দেশখালীর লড়াকু আন্দোলন জিন্দাবাদ।